আমার স্বামী বিদেশে থাকায় তার বন্ধু আমাকে রোজ সন্তুষ্ট করতে থাকে। হাই, আমি সন্দীপা। আপনারা দেখছেন সন্দীপার গল্প। আজকের গল্পে আমার নাম হেনা। লোকে বলে আমাকে অনেক সুন্দর দেখতে, আর এটা সত্যি যে আমার দেহের গঠন খুবই আকর্ষণীয়। আমার বয়স এখন 22 বছর। আমি আব্বুর বাসায় সারা জীবন টানাপোড়ার সংসার কেমন হয় তাই দেখে এসেছি। তাই আমার স্বপ্ন ছিল যে আমি যাকে বিয়ে করব সে হবে বেশ ধনী, যে আমার সব শখ পূরণ করবে, আমাকে রানী করে রাখবে। কিন্তু শুধু রূপ দিয়ে কি আর বড়লোক জামাই পাওয়া যায়? তার জন্য মেয়ের পরিবারের তেমন সামর্থ্য থাকা লাগে, কিন্তু তা তো আমাদের ছিল না। তাই তেমন পাত্রও পাওয়া যাচ্ছিল না। একদিন আমার পাশের বাড়ির খালা আমার আব্বুর কাছে এক সম্বন্ধ আনে। আমার বাবাও শুনে রাজি হয়ে যায়, আর আমাকে বোঝায় যে পাত্রের সম্বন্ধ আমার জন্য এসেছে তার চারকুলে কেউ নেই, তার নিজের বাড়ি ও বাজারে নিজস্ব একটি দোকানও আছে। আল্লাহর ইচ্ছেতে তা ভালোই চলে। তুই তাকে বিয়ে করলে অনেক সুখী হবি, রানী হয়ে থাকবি তার ঘরে। আমিও অনেক আশা নিয়ে শাদিতে মত দিই। এরপর আমি আমার জামাইকে আমার বিয়ের দিন দেখতে পাই। সে ভীষণই সুপুরুষ ছিল। আমি খুব খুশি ছিলাম। তারপর আমি আমার জামাইয়ের বাসায় যাই, আর সেখানেই আমাদের ফুলশয্যা হয়। আমার জামাই ঘরে ঢুকে খুব খুশি মনে আমার কাছে এসে বসে। তারপর সে আমায় বলে যে দেখো, এই দুনিয়ায় আমার কেউ নেই, তাই আজকের পর থেকে আমাদেরই একে অপরের দায়িত্ব নিতে হবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমায় সুখে রাখার চেষ্টা করব। তারপর সে আমার জন্য আনা একটা গিফট আমাকে দেয়। আমি তাড়াতাড়ি তা খুলে দেখি যে সেখানে একটা সোনার আংটি। আমার দেখেই মনটা খারাপ হয়ে যায়। তা দেখে আমার জামাই আমায় জিজ্ঞেস করে যে কি হলো, এটা তোমার পছন্দ হয়নি? আমি বললাম না, আমি ভেবেছিলাম তুমি আমার জন্য সোনার হার বা দামি মোবাইল কিনে আনবা, কিন্তু তুমি তো এত সরু একটা আংটি এনেছো। আমার জামাই আমার মুড ভালো করার জন্য বলে যে বিয়েতে অনেক খরচা হয়ে গেছে, তাই একটু চাপে আছি, কিছুদিন সময় দাও, আমি আমার সুন্দরী বউয়ের জন্য সুন্দর একটা হার গড়িয়ে দেব। নাও, আর মন খারাপ করে থেকো না, আমার কাছে আসো, আমি আমার কলিজাটাকে একটু সোহাগ দিই। আমার জামাইয়ের মুখে এমন কথা শুনে আমিও আর মন খারাপ করে থাকতে পারি না। এরপর আমরা বাকি রাতটা দুজন দুজনকে অনেক ভালোবাসা দিয়ে কাটাই। সে আমার শরীরের কোনায় কোনায় আদরে ভরিয়ে দেয়। আমি আমার জীবনে প্রথম কারো স্পর্শ অনুভব করছিলাম, তাই আমারও খুব ভালো লাগে। এরপর দেখতে দেখতে 1 মাস কেটে যায়, কিন্তু আমার স্বামী ঠিকমতো বাজারঘাটও করে না। সে রোজ বাজার থেকে হয় 1 রকমের মাছ আর না হয় মুরগির মাংস নিয়ে আসে। আমি আর সহ্য করতে না পেরে তাকে বলি যে রোজ রোজ শুধু 1 পদ মাছ আর না হয় মুরগি নিয়ে আসো, আমার ভালো লাগে না। আমার জামাই বলে কি হয়েছে আমার কলিজার? আমি তখন বলি যে আমার এই খাবার ভালো লাগে না, নয়তো রোজ 4 পদ মাছ নিয়ে আসো আর না হয় খাসির মাংস নিয়ে আসো। আমার জামাই বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর আমি বলি যে ফুলশয্যার রাতে তুমি আমাকে কথা দিয়েছিলা যে আমাকে সোনার হার গড়িয়ে দেবা। 1 মাস হয়ে গেল, এখনো তো দিলা না। আর তুমি জানো যে সেদিন আমার যে বান্ধবীটার বিয়ে হলো, তার জামাই তাকে একটা অনেক দামি ফোন কিনে দিয়েছে। আমার তো তাও নেই। তোমার তো আমি ছাড়া আর কেউ নেই, তাও তুমি শুধু আমার দায়িত্বটা নিতে পারছো না? কেমন জামাই তুমি? আমি জানলে কখনোই বিয়ে করতাম না। এসব শুনে আমার জামাই বলে আচ্ছা বেশ, তোমার সব ইচ্ছে আমি পূরণ করব, তুমি রাগ করে থেকো না। তারপর দিন থেকে আমার জামাই রোজ বেশ অনেক টাকার বাজার করে নিয়ে আসতো, আর আমার জন্য সাজার জিনিস, শাড়ি ও নানান জিনিস নিয়ে আসতো। এরপর এক রাতে আমার জামাই আমাকে বলে যে আমার মাসিক যা আয় হয়
তা থেকে সে কিছুই ভবিষ্যতের জন্য জমাতে পারছে না। এভাবে চলতে থাকলে বুড়ো বয়সে মাটি খেয়ে বেঁচে থাকতে হবে। তাই এখনই কিছু করতে হবে। তাই ভাবছি যে বিদেশ চলে যাব। শুনেছি সেখানে নাকি আমাদের দেশের থেকে অনেক বেশি বেতন পাওয়া যায়, যা দিয়ে আমি আমার বউয়ের সব শখ পূরণ করতে পারবো। আমি শুনে তো ভীষণ খুশি হই। আমার জামাই আমাকে বলে যে আমি চলে গেলে একা একা থাকতে পারবে তো। আমি বললাম, পারতে তো হবে বলো, তাহলেই তো ঘরে অনেক টাকা আসবে। এরপর আমার জামাই বাজারে তার দোকানটি বিক্রি করে আমাকে একটি সোনার হার গড়িয়ে দেয় ও একটি ফোন কিনে দেয়। তারপর সে আমার হাতে কিছু টাকা দিয়ে বিদেশ চলে যায়। 1 মাস পেরিয়ে যায়। তারপর তার এক বন্ধু আমাদের বাড়িতে আসে আর বলে যে ভাবি, আপনার জামাই আপনার জন্য টাকা পাঠিয়েছে। আমি তার বন্ধু হই। আমি তাকে ঘরে এসে বসতে বলি, সেও ঘরে ঢুকে বসে আর আমি তাকে জল দিই। আমার জামাইয়ের বন্ধু আমাকে দেখার শুরু থেকেই কেমন একটা অদ্ভুতভাবে তাকাতে থাকে। এরপর হঠাৎ আমাকে বলে যে ভাবি, আপনি তো অনেক সুন্দর। আমার বন্ধু যে কি করে আপনাকে ছেড়ে বিদেশে গিয়ে রয়েছে কি জানি। আপনার তো প্রায় একা একা লাগে বলুন। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে তার মতিগতি ঠিক নেই। তাই বেশি কথা না বাড়িয়ে তাকে বলি যে আপনি বলেছিলেন যে আমার জামাই টাকা পাঠিয়েছে। তখন উনি বলেন যে ও হ্যাঁ হ্যাঁ, এই নিন, পুরো 25,000 টাকা আছে। আমি টাকাটি নিয়ে নিই। এরপর ভাবি, আসি, যদি আপনার কোনো কাজে লাগতে পারি তাহলে আমার একটা কল দেবেন। এই বলে সে একটি নাম্বার লেখা কাগজ টেবিলে রেখে চলে যায়। আমি তো টাকা পেয়ে ভীষণ খুশি হই। আমার জামাই বিদেশ থেকে কল দিয়ে আমাকে বলে, কি গো, এবার খুশি তো? আমি বলি, খুব খুশি। এরপর দিন 15 আমি খুব মস্তিতে কাটাই। আমার যা ইচ্ছে তাই খাই, যেই শাড়ি ভালো লাগে তাই কিনি। এভাবেই 15 দিনের মধ্যেই আমার 22,000 টাকা শেষ হয়ে যায়। আমি আবার আমার জামাইকে কল দিই আর বলি যে আরো টাকা পাঠাও, টাকা শেষ হয়ে গেছে। কিন্তু সে আমায় বলে যে সবে তো 15 দিন হলো, 1 মাস না যেতে তো বেতন দেবে না, এখন একটু কষ্ট করে চালাও। আমি রেগে ফোনটা কেটে দিই। এরপর বাকি 3,000 টাকা দিয়ে কোনো মতে দিন চালাতে থাকি। এর মধ্যে আমার জামাইয়ের বন্ধু আমাদের বাসায় হঠাৎ রাতে এসে হাজির হয় এবং সে হাতে করে মাটন বিরিয়ানি আনে আমার জন্য, একটি বেশ দামি শাড়িও আনে। আমি তাকে ঘরে এনে বসাই আর তার সাথে বেশ মজা করেই কথা বলতে থাকি। আসলে জামাই বাড়িতে না থাকায় আমারও সারাদিন খুব একা একা লাগে। তাই গল্প করার সুযোগ পেয়ে আমি তার সাথে বেশ জমিয়ে আড্ডা শুরু করি। ধীরে ধীরে আমার নিজের স্বামীর প্রতি বিতৃষ্ণা জমতে শুরু করে আর তার বন্ধুকে ভালো লাগতে শুরু করে। তার বন্ধু প্রায়ই আমার সাথে দেখা করতে আসতো আর আমার জন্য অনেক উপহার নিয়ে আসতো। আর আমার জামাই এখন মাসে 30,000 করে কামাচ্ছিল, কিন্তু আমার তাতে চলছিল না। একদিন আমি আমার জামাইয়ের বন্ধুর সাথে ঘুরতে বের হই। সেখানে এক দোকানে আমার এক জোড়া সোনার বালা ভীষণ পছন্দ হয়, কিন্তু আমার কাছে তত টাকা থাকে না, তাই আর সেটা কেনা হয় না। আমি কয়দিন তা না আমার জামাইয়ের কাছে জেদ করি, কিন্তু 2 মাস হয়ে যায় সে আমায় বালা জোড়া কিনে দেয় না। তাই আমার নিজের স্বামীর প্রতি আরও বিতৃষ্ণা জমতে থাকে। এরপর আমার জামাইয়ের বন্ধু এক রাতে হঠাৎ আমার কাছে আসে একটা গোলাপ ফুল আর সেই সোনার বালা জোড়া নিয়ে, যেটা কেনার ইচ্ছে আমার অনেক দিনের ছিল। আমি তো বালা পেয়ে ভীষণ খুশি হই আর সে আমাকে এত খুশি দেখে বলে যে ভাবি, আপনি অনেক সুন্দর আর এই বালাগুলি পরলে আপনাকে আরো সুন্দর লাগবে। আর আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? আমি বললাম, বলো, আমি কিচ্ছু মনে করব না। তখন সে আমাকে বলে, ভাবি, আমি আপনাকে অনেক পছন্দ করি, মানে অনেক ভালোবাসি। আপনি যদি আমায় একটু ভালোবাসা দেন তাহলে এমন গিফট আমি আপনাকে আরো অনেক এনে দেব। আমার তার কথা শুনে খুব ভালো লাগে।
আর আমি কোনো কথা না বলে তার হাতটা নিয়ে আমার গালে রাখি আর বলি, তোমার যতটা ভালোবাসা দরকার আর যেভাবে দরকার তুমি নিতে পারো। এরপর আমি তার সাথে অনেকটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাই। জামাই বাড়ি না থাকায় আমিও অনেক দিন শুকিয়েছিলাম, তাই তার বন্ধুর দেয়া সোহাগে নিজেকে ভিজিয়ে আমিও সন্তুষ্ট হই। আর এভাবেই দিন কাটতে থাকে। আমার জামাইয়ের বন্ধু প্রায় রোজই আমার কাছে আসতো আর আমরা আদর ভরা সময় কাটাতাম। আমার জামাইকে আমার মনেও পড়তো না। এর মধ্যে আমি বুঝতে পারি আমি প্রেগনেন্ট। আমি আমার জামাইয়ের বন্ধুকে ভালোবেসে ফেলেছিলাম আর আমারও বিশ্বাস ছিল যে সেও আমাকে ভালোবাসে। তাই আমি তাকে অনেক খুশি হয়ে বলি যে আমি প্রেগনেন্ট, চলো না গো এবার বিয়ে করে নিই, আর ভালো লাগে না এভাবে দেখা করতে, এবার চলো বিয়ে করে নিই। আর তারপর আমি, তুমি আর আমাদের সন্তান আমরা একসাথে সুন্দর দিন কাটাবো। আমার মুখে এসব কথা শুনে সেও অনেক খুশি হয়। তারপর সে আমাকে কথা দেয় যে সে কালকে এসে আমাকে নিয়ে যাবে। আমিও অনেক আশা নিয়ে তার প্রতীক্ষায় রাত কাবার করে দিই, কিন্তু সে আর আসে না। তাকে কল দিলে ফোন সুইচ অফ বলতে থাকে। এভাবে আরও 3 মাস কেটে যায়, কিন্তু আমার প্রেমিকের কোনো দেখাই পাওয়া যায় না। এর মধ্যে আমার স্বামীও বিদেশ থেকে ফিরে আসে। বাড়ি ফিরে যখন জানতে পারে আমি অন্তঃসত্ত্বা, সে আমার মারধরও করে না আর বকাবকিও করে না। সে সোজা আমার হাত ধরে টেনে আমাকে আমার আব্বুর বাসায় রেখে আসে। আর আসার আগে আমায় জিজ্ঞেস করে যে এই সন্তানের বাবা কে। আমি তখন তাকে জানাই যে তারই বন্ধু আর সে আমাকে অনেক ভালোবাসে। সে তার বেতন থেকে আমাকে অনেক সোনার গয়নাও উপহার দিয়েছে। সে ঠিকই আমাকে নিয়ে যাবে আর তোমার সাথে আমি থাকতেও চাই না। তখন আমার জামাই হাসে আর আমায় এমন একটি কথা বলে যা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে আমায় বলে যে তার বন্ধু আর কোনোদিনই ফিরবে না, সে বিবাহিত, এমনকি 2 সন্তানের বাবা। সে তোমার সাথে শুয়েছে ঠিকই, কিন্তু স্ত্রীর স্বীকৃতি সে কখনোই তোমাকে দেবে না। আর রইল গয়না দেবার কথা, যেসব গয়না নিয়ে এত বড়াই করছো তা আমার টাকার। প্রতি মাসে তার কাছে কিছু কিছু করে টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করছিলাম, আর সে সেই টাকা দিয়ে রূপোর গয়না বানিয়ে সোনার জল চড়িয়ে তোমায় দিয়ে ফায়দা লুটেছে। সে আমাকেও ঠকিয়েছে, কিন্তু ঠকানোর সাথে সাথে বাঁচিয়েও দিয়েছে তোমার মতো নাগিনের থেকে। এই বলে সে চলে যায় আর আমিও মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে থাকি। এরপর আমি নিজের ভুল বুঝতে পারি, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তারপর আমি আমার জামাইকে অন্য নাম্বার থেকে 1000 বার কল করলেও সে ফোন তোলে না। সে প্রতিবার আমায় ব্লক করে দেয়। পরে একদিন জানতে পারি তার বাড়ি ছাড়া সামান্য একটু জায়গা ছিল, যেটা বিক্রি করে সে আবারও বাজারে দোকান দেয় এবং সে আবার বিয়ে করে। ভালোই আছে সে বর্তমান স্ত্রীকে নিয়ে। আর এই দিকে আমার মিসক্যারেজ হয়ে যায়। আমি আর মা হতে পারবো না। আমার জীবনটা একদম শেষ হয়ে যায়। আর তার মধ্যে সারাদিন বাবা মায়ের খোঁটা তো রয়েছে। আসলে আমাদের ওপরেও একজন আছে যিনি সব দেখেন, আর যে যেরকম তার সাথে করেও তেমন। আমি আমার দেবতুল্য স্বামীকে ঠকিয়ে যে পাপ করেছি তার শাস্তি বয়ে বেড়াতে হবে আমায় সারা জীবন। বন্ধুরা, আশা করি গল্পটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।